প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা অ্যাডমিশনের জন্য ফাইনাল সাজেশন নিয়ে আমরা চলে এসেছি আইকান একাডেমির পক্ষ থেকে। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রবিউল্লাহ প্রিন্স মেহেদি, তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর। অ্যান্ড আমরা শুরু করছি। তো প্রথম অধ্যায় থেকে আমাদের ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার জন্য যেসব টপিক ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি, যেটা হলো 3 স্টার, 2 স্টার অ্যান্ড 1 স্টার। 3 স্টারগুলো হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, 2 স্টার হলো গিয়ে মোটামুটি গুরুত্বপূর্ণ এবং 1 স্টার হলো গিয়ে একটু কম গুরুত্বপূর্ণ তুলনামূলক। তবে আমরা সর্টিং করেই যেগুলো টপিকগুলো গুরুত্বপূর্ণ শুধু সেগুলোকেই রেখেছি, যেহেতু তোমাদের সবগুলো টপিককেই কম বা বেশি একটু হলেও দেখতে হবে। ঠিক আছে, দেখি আমরা টপিকগুলো ভাগ করে নেওয়া অনুযায়ী দেখি যে আমাদের এখানে প্রথম অধ্যায় থেকে তিনটি 3 স্টারের যে টপিকগুলো আছে সেগুলো হলো গিয়ে ঊর্ধ্বক্রম ও অধক্রমে লেখা, মৌলিক ও যৌগিক সংখ্যা, গসাগু ও লসাগু। গসাগু লসাগুটা 3 স্টার দিলেও কম হয়ে যাবে। গসাগু ও লসাগুটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে ভর্তি পরীক্ষায় সবসময় গসাগু ও লসাগু থেকে একটি বা দুটি ম্যাথ সবসময় থাকে। এছাড়াও আমাদের 3 স্টার টপিকগুলোর মধ্যে রয়েছে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ। এটাও খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ সরল এবং নর্মাল ম্যাথ সব জায়গায় তোমাদের কম বা বেশি কাজে লাগবেই। এছাড়াও রয়েছে আমাদের ভগ্নাংশের লসাগু ও গসাগু। ভগ্নাংশের লসাগু গসাগু টপিকটা বেশ ইম্পর্টেন্ট। এছাড়াও আছে সরলীকরণ এবং দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ। এছাড়াও আছে দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু। ওকে, এছাড়াও গসাগু লসাগু সম্পর্কিত যে সকল ম্যাথ রয়েছে সব কিছুই কম বা বেশি তোমাদের গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করতে পারি বা আমরা অ্যানালাইসিস করে দেখেছি। এছাড়াও আছে 2 স্টারগুলো যেগুলো রয়েছে সেগুলো হলো গিয়ে দেশীয় আন্তর্জাতিক পদ্ধতি। এছাড়াও আছে সহমৌলিক সংখ্যা এবং বিভাজ্যতা জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, বিভাজ্যতার যে সূত্রগুলো আছে সেগুলো আমাদের শুধুমাত্র যে সূত্র হিসাবে কাজে লাগে এমন না। বিভাজ্যতার সূত্র যদি আমাদের জানা থাকে তাহলে আমরা যে কোনো টপিক, যে কোনো ম্যাথের যে কোনো জায়গায় গিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে হবে তখন তোমরা সহজেই বুঝতে পারবে, বা কাটাকাটি করতে হবে তখন তোমরা সহজেই বুঝতে পারবে যে সংখ্যাটা কত দিয়ে কাটাকাটি করলে সহজ হবে। এবার প্রথম অধ্যায়ের পর আমরা চলে যাচ্ছি প্রথম অধ্যায় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো প্রথম অধ্যায়ে আমাদের 6 বইতে আছে বা নেই, তবে হলো গিয়ে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমরা আমাদের শিক্ষার্থীদের নর্মালি দেখা যায় যে আমরা আলাদা করে পড়িয়ে থাকি। তো এই টপিকগুলো হলো বর্গ ও বর্গমূল, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় পদ্ধতি, মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ করে বর্গমূল নির্ণয় পদ্ধতি, দশমিক সংখ্যার বর্গমূল। দশমিক সংখ্যার বর্গমূল আমরা আগেও বলেছি প্রথম অধ্যায়ে পড়ার সময় আমরা চাইলে পড়ে ফেলতে পারি, কারণ দশমিক ভগ্নাংশগুলো চাইলে আমরা ভগ্নাংশে কনভার্ট করে নিতে পারি। এছাড়া আছে ভগ্নাংশের বর্গমূল এবং দশমিক সংখ্যা নিয়ে বিভিন্ন ম্যাথ। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায় ছিল আমাদের অনুপাত ও শতকরা। আমরা জানি যে আমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ পাটিগণিত অংশে, কারণ শতকরা লাভ ক্ষতি এগুলো থেকে প্রচুর পরিমাণে ম্যাথ প্রত্যেক বছর এসে থাকে। ওকে, তাহলে দেখি আমরা এখানে আমাদের 3 স্টার টপিকগুলো হলো গিয়ে মিশ্র ও যৌগিক অনুপাত। এছাড়াও আছে অনুপাতের শতকরা রূপ বা শতকরা অনুপাতের রূপের প্রকাশ। ওকে, এছাড়াও এখানে আমাদের বিভিন্ন ধরনের অনুপাত রয়েছে, যেগুলো হলো গিয়ে একক অনুপাত, সমান অনুপাত, বিপরীত অনুপাত, লঘু ও গুরু অনুপাত ইত্যাদি। এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়ে আমাদের রয়েছে পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের 3 স্টার টপিকগুলো আমরা আগে দেখে নিচ্ছি। 3 স্টার টপিকগুলো হলো সংখ্যা রেখা, নাম্বার লাইন ব্যবহার করে পূর্ণ সংখ্যার যোগ ও বিয়োগ। এই টপিকটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তোমরা সাথে চাইলে গুণ ও ভাগটাও একটু দেখে রাখতে পারো। এটা তোমাদের এবছরের বইতে নেই, তবে বিগত বছরের বইগুলোতে গুণ ও ভাগ পদ্ধতি যেহেতু রয়েছে বলা যায় সেটাও একটু গুরুত্বপূর্ণ একটা টপিক। এছাড়াও এখানে রয়েছে যোগ ও গুণ বিপরীতটাও মোটামুটি ইম্পর্টেন্ট। এছাড়া আছে ছোট চিহ্ন, বড় চিহ্ন, সমান চিহ্নের ব্যবহার, এটাও গুরুত্বপূর্ণ একটি টপিক। আর এছাড়াও 2 স্টার ও 1 স্টারের মধ্যে রয়েছে ঋণাত্মক সংখ্যার ধারণা, সংখ্যা বৃদ্ধি ও হ্রাস, পূর্ণ সংখ্যার উপস্থাপনা।
পূর্ণ সংখ্যার উপস্থাপনা বলতে আমরা আমাদের একটা একটা চিত্র শিখেছিলাম, যেখানে ছিল মাঝখানে ছিল শূন্য, এক সাইডে ঋণাত্মক, এক সাইডে ধনাত্মক। আশা করি তোমাদের সবার মনে আছে, সেই চিত্রটা খুবই বেশি ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ে রয়েছে বীজগণিত। বীজগণিত আমার মতে বীজগণিতটা তোমাদের খুবই ভালো মতো প্র্যাকটিস করা উচিত, কারণ বীজগণিত যত প্র্যাকটিস করবে, বীজগণিতের ম্যাথগুলো করার সময় তোমার সেই ধারণাগুলো দেখবে যে অটোমেটিক কাজে লাগছে। ম্যাথটা কীভাবে সলভ করতে হবে, কীভাবে সলভ করলে ম্যাথটা তাড়াতাড়ি করা যাবে, এটা তুমি যত ম্যাথ করবে তত বুঝতে পারবে। এবং পরীক্ষার হলে যেই ম্যাথই আসুক না কেন, তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার কাছে জিনিসটা সহজ লাগবে। কীভাবে সলভ করতে হবে তোমার মাথায় অটোমেটিক জিনিসগুলো চলে আসবে। ওকে, বীজগণিতের ভিতরে আমরা একটু দেখি 3 স্টার টপিক ধরেছি আমরা, সরলীকরণ। সরলীকরণ 3, 4, 5 যত স্টার দাও কম হয়ে যাবে। কারণ কি, সরলীকরণের যে টপিকটা রয়েছে এই টপিকটা আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা দেখলে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইজ করলে বুঝতে পারি যে ক্যাডেট পরীক্ষার প্রায় প্রত্যেক বছরই একটা বা দুইটা করে সরলীকরণের প্রশ্ন সমাধান আসেই। ওকে, এরপর রয়েছে বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ গুণ ভাগ, যা সরলীকরণের একটি অংশ, এবং সদিশ পদ এবং বিসদিশ পদ। সদিশ পদ এবং বিসদিশ পদটা আমরা একটু ভালো করে একবার বা দুইবার পড়লেই পারবো। ইম্পর্টেন্ট টপিক, কিন্তু খুবই সহজ একটি টপিক। ওকে, এরপরে আছে বীজগণিতিক রাশির অর্থ। বিভিন্ন বীজগণিতিক রাশি দিয়ে আমরা যে রাশিটা কি অর্থ প্রকাশ করছে, কথায় লেখা যেটাকে বলে থাকি আমরা, সেটা আমরা খুবই মনোযোগ দিয়ে একবার বা দুইবার একটু প্র্যাকটিস করলে এখান থেকে আমাদের মূল যে বিষয়টা জানতে হবে সেটা হলো গিয়ে, আমরা তো সবাই একটা রাশি দেখলে বুঝতে পারি যে এটা কি অর্থ প্রকাশ করছে, কিন্তু এটাকে কিভাবে কথায় সুন্দরভাবে উপস্থাপন করা যায় এই জিনিসটা আমাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, এছাড়াও আমাদের যেগুলো 1 স্টার এবং 2 স্টার টপিক রয়েছে সেগুলো হলো বীজগাণিতিক চিহ্ন সমূহ, চলক, সহগ, সূচক, অপারেশন চিহ্ন, বিভিন্ন বীজগণিতের অপারেশনাল যেসব চিহ্ন রয়েছে সেগুলো। এছাড়াও রয়েছে বীজগণিতিক রাশি ও তার পদ। এইটা 2 স্টার হলো গুরুত্বপূর্ণ পদের বিশ্লেষণ, কারণ আমরা একটা পদকে কীভাবে ভাগ করা যায়, একটা রাশি থেকে কয়টা পদ পাওয়া যায়, এই জিনিসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। এরপর রয়েছে আমাদের কতগুলো পদ আছে তা নির্ণয় করা, ঘাত, মাত্র যেটা বলছিলাম কতগুলো পদ আছে তা নির্ণয় করা। এবার আছে ঘাত। এছাড়াও কয়েকটি টপিক রয়েছে, যেমন সূত্র ব্যবহার করে বর্গ নির্ণয়। এই যে সূত্র ব্যবহার করে বর্গ নির্ণয়, এর জন্য আমাদের কি দরকার? এর জন্য আমাদের a+b² বা a² - b² এসব কিছু সূত্র জানা দরকার। এসব সূত্র তোমরা অবশ্যই পড়েছো। ওকে, এবার আছে সরলীকরণ, এবং শেষ আছে আমাদের মধ্যম পদের উৎপাদক বিশ্লেষণ। মধ্যম পদের উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম, এটা কিন্তু খুবই জরুরি। মিডল টার্ম শেখাটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, মিডল টার্ম থেকে আমাদের দেখা যায় যে বীজগণিতের যে টপিকগুলো আছে এই টপিকগুলোর ভিতরে যে কোনো জায়গায় চাইলে মিডল টার্মের আমরা একটা অংশ অ্যাড করে দিতে পারি, তাই না? বা সরলীকরণ বা যে কোনো জায়গায়, বীজগণিতের যে কোনো জায়গায় চাইলেই কী করা যায়, মিডল টার্মের একটা অংশ দিয়ে দেওয়া যায়। এটা কিন্তু প্রায় অনেকবারই কোশ্চেনে এসেছে। এই জন্য তোমরা চেষ্টা করো মিডল টার্ম জিনিসটা ভালো মতো বোঝার। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি পঞ্চম অধ্যায়ে, সরল সমীকরণ। পঞ্চম অধ্যায়ে সরল সমীকরণ বীজগণিতের একটা সহজ কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই পার্টটা যদি তোমরা একটু ভালো মতো পড়ো, তাহলে এই পার্ট থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা চাইলেই উত্তর করতে পারবে। দেখি আমরা এই পার্টে কি কি আছে। এই পার্টের সব থেকে গুরুত্বপূর্ণ হিসেবে আমরা রেখেছি সরল সমীকরণ, সরল সমীকরণের সমাধান, বাস্তব জীবনের সমস্যা থেকে সমীকরণ গঠন। বাস্তব জীবনের সমস্যা থেকে সমীকরণ গঠন, এই জিনিসটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। বীজগণিতের যে কোনো অঙ্কের ভিতরে চাইলে এই অংশটা অ্যাড করে দেওয়া যায়, যে তোমাকে একটা সিনারিও দিয়ে দিল, একটা ওই সিনারিও দেখে তোমাকে একটা বীজগণিতিক রাশি তৈরি করতে হলো এবং সেখান থেকে প্রশ্ন শুরু হতে পারে। তো এই জন্য এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আছে সরল সমীকরণের সমাধান। সরল সমীকরণ, এগুলোতে আমরা জানি সমীকরণ তৈরি করা বা সমীকরণ কী জিনিস এগুলো আসতেই পারে। আমরা অঙ্ক সমাধানের পাশাপাশি কিছু কিছু করে ছোট ছোট কোশ্চেন পড়ে রাখবো, কারণ আমরা জানি যে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় সবসময়ই বড় প্রশ্নের পাশাপাশি অনেক বেশি ছোট প্রশ্ন আসে এবং পুরো প্রশ্নটাই ছোট ছোট মার্কে ডিভিশন করা থাকে। এর জন্য আমরা বড় প্রশ্নের পাশাপাশি ছোট ছোট যেসব প্রশ্ন রয়েছে এগুলো খুবই গুরুত্ব দিয়ে পড়ব। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের অধ্যায়ে, ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় আছে, এখান থেকে শুরু হচ্ছে আমাদের জ্যামিতি অংশ। জ্যামিতি অংশের মধ্যে প্রথমে রয়েছে আমাদের জ্যামিতির মৌলিক ধারণা। জ্যামিতির মৌলিক ধারণা এই অধ্যায়টা থেকে আমরা যেসব টপিকগুলো বা যেসব
সাব টপিকগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট হিসেবে রেখেছি, সেগুলোকে আমরা প্রথমে পড়ছি। এর মধ্যে রয়েছে কোণ সমূহ, বিভিন্ন ধরনের যে কোণ পড়েছো তোমরা, যেমন কি কি কোণ রয়েছে, সমকোণ, সন্নিহিত কোণ, সম্পূরক কোণ, পূরক কোণ, স্থূল কোণ, প্রতিফলন কোণ, বিপ্রতীপ কোণ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ধারণা যদি তোমাদের পরিষ্কার থাকে তাহলে কোণ নির্ণয়ের নিয়ে যে কোনো সমস্যা বা দেখা যাচ্ছে যে এগুলোর সংজ্ঞা, এগুলো সবই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমাদের রয়েছে লম্বরেখা। লম্বরেখা কি? যে রেখাটা 90 ডিগ্রি, তাই না? এগুলো কিন্তু জানতে হবে, এগুলো টার্ম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকে ডিরেক্টও কোশ্চেন আসে বা ইনডিরেক্টও কোশ্চেন আসে। আমরা সবসময় মনে রাখবো যে ক্যাডেট কলেজের প্রশ্নগুলো একটু ট্রিকি করার ট্রাই করে, তাই না? ট্রিকি করে কিভাবে? আমরা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আমরা পারবো, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে পারবো না। এর মানে কি? কনসেপ্টটাকে যেটা দেওয়া আছে ডিরেক্ট, লম্বরেখা কি জিনিস এটা তো সবাই জানে। এই লম্বরেখা ব্যবহার করে তোমাকে একটা চিত্রের ভিতর থেকে কোণের মান নির্ণয় বলতে পারে, বা লম্বরেখা ব্যবহার করে অন্য কোনো কাজ করা লাগতে পারে। এই সব সম্পর্কে আমরা একটা বিস্তারিত ধারণা যাতে পাই, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। এবার আমরা দেখি, এছাড়াও রয়েছে আমাদের দুইটা উপপাদ্য, তাই না? আমাদের বইতে মাত্র 2টি উপপাদ্য রয়েছে। এই 2টি উপপাদ্য আমরা ট্রাই করব যতটা সম্ভব বেশি বেশি করে মনে রাখার, কারণ যেহেতু মাত্র 2টি উপপাদ্য থেকে কোশ্চেন আসতেই পারে, তাই না? এবার আছে ত্রিভুজ চতুর্ভুজ। ত্রিভুজ চতুর্ভুজ নিয়ে আমাদের পরবর্তীতে বিস্তারিত আলোচনা আছে, তবে আমরা আমাদের বইয়ে যতটুকু আছে ত্রিভুজ ও চতুর্ভুজ রিলেটেড অংশ, সেগুলো খুবই গুরুত্ব দিয়ে পড়বো, কারণ আমাদের মেইনলি চতুর্ভুজের ভিতরে এই দুইটা পার্টই আমাদের বইতে আছে, ত্রিভুজ এবং চতুর্ভুজ। ওকে, এছাড়াও রয়েছে বৃত্ত। বৃত্ত আমাদের বইতে যতটুকু আছে এর বাইরেও আমরা ট্রাই করব বেশি বেশি বিভিন্ন মডেল টেস্ট বা বিভিন্ন জায়গা থেকে বৃত্ত সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করা, যেহেতু আমাদের বইতে বৃত্ত নিয়ে একটু কম আছে। ওকে, দেখি এরপর সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় হলো ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতি অধ্যায়টিতে আমরা 3 স্টার হিসেবে রেখেছি তোমাদের যে সম্পাদ্যগুলো রয়েছে, এই সম্পাদ্যগুলোর ভিতরে কিছু অংশ, যেমন কোনো রেখাংশের লম্ব দ্বিখণ্ডক অঙ্কন, যে কোনো একটা রেখাংশের উপরে লম্ব দ্বিখণ্ডক অঙ্কন, এগুলো আমরা অলরেডি অবশ্যই সবাই পড়ে ফেলেছি সম্পাদ্যগুলো। এরপর আমরা সম্পাদ্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলোর মধ্যে রয়েছে, এগুলোর মধ্যে একটা রয়েছে কোনো কোণের দ্বিখণ্ডক অঙ্কন। যে কোনো একটা কোণ দেওয়া থাকবে তোমাকে, ওইটার দ্বিখণ্ডক অঙ্কন করতে বলতে পারে। আবার সেই কোণটা তোমাকে দিয়ে ডিরেক্ট না দিয়ে তোমাকে বলতে পারে কি করতে হবে, চাঁদা ছাড়া সেই কোণটা আগে আর্ট করতে হবে, এরপরে আর্ট করার পরে সেই কোণটাকে তোমাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। চাঁদা ছাড়া বলতে কি বোঝানো হচ্ছে এখানে? কম্পাস দিয়ে ড্র করতে হবে। ওকে, এবার এছাড়াও আমাদের 2 স্টার যে টপিকগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে 2 স্টার এবং 1 স্টারের ভিতরে রয়েছে রেখা, জ্যামিতিক যন্ত্রপাতির ব্যবহার, রেখার অঙ্কন বা রেখাংশের অনুলিপি পূরণ করা। এছাড়াও রয়েছে কি নির্দিষ্ট পরিমাপের কোণ অঙ্কন, প্রদত্ত কোণের অনুলিপি করা ইত্যাদি। ওকে, এইখানে আমরা ট্রাই করব যে কম্পাস দিয়ে যতগুলো কোণ ড্র করা যায় এগুলো ভালো মতো শেখার, এবং এছাড়াও কিছু কোণ রয়েছে, এগুলোর বাইরেও কিছু কোণ রয়েছে যেগুলো কম্পাস দিয়ে ড্র করা যায়, এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, যাতে পরীক্ষার হলে গিয়ে তোমাকে চিন্তা করতে না হয় যে এই কোণটা কম্পাস দিয়ে কিভাবে আর্ট করব। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস খুবই ভালো মতো মনে রাখবে তোমরা, সম্পাদ্য আমরা সবাই লিখি, কিন্তু মার্কিং কিন্তু সবার জন্য সেম হবে না। কেন হবে না? সম্পাদ্য লেখার সময় তোমার ভাষাগত মান যত উন্নত হবে তত বেশি তোমার নাম্বারের এখানে ভ্যারিয়েশন, টিচার চাইলেই তোমাকে কিন্তু 2-1 মার্কস কম দিতে পারে। এই জন্য মনে রাখবে সম্পাদ্য লেখার সময় সবসময় ভাষাগত মান যেন উন্নত থাকে। ওকে, এরপর আমাদের এখানে আছে অধ্যায় 8 তথ্য ও উপাত্ত। আমরা এই চ্যাপ্টারটা আমাদের বইয়ে সবগুলো টপিক থেকে একটু ভিন্ন, তাই না? তো বলা যায় যে যদি আমাদের কোশ্চেন করার সময় এভাবে চিন্তা করি আমরা যে প্রত্যেকটা টপিক থেকেই কিন্তু অনেক বেশি বেশি কিছু পড়তে হচ্ছে আমাদের, কিন্তু এই একটা চ্যাপ্টার তথ্য উপাত্তে এখানে কিছু জিনিস পড়লে আমরা সিলেক্টিভ কিছু টপিক পড়লে আমরা কিন্তু কমন পেয়ে যাই। এর মধ্যে সিলেক্টিভ টপিকগুলোর মধ্যে কি রয়েছে? গড়, মধ্যক, প্রচুরক। এই তিনটা জিনিস হলো গিয়ে আমাদের বলা যায় এই অধ্যায়ের হার্ট। এই অধ্যায়ে এই 3টা টপিক হলো গিয়ে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। এছাড়াও রয়েছে রেখাচিত্র। রেখাচিত্রটা আমাদের আর্ট করা শিখতে হবে, তবে এটা একটু কম আসে পরীক্ষায়, তো এরপরেও আমরা ট্রাই করব যতটা সম্ভব শিখার। এটাকে এর জন্য আমরা 1 স্টারে রেখেছি। এছাড়াও রয়েছে উপাত্ত, বিন্যস্ত, অবিন্যস্ত। এটা তো খুবই সহজ জিনিস, আমরা ছোটবেলা থেকে শিখছি। একটা
উপাত্তকে কিভাবে ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজানো যায়, সাজানো আছে কিনা সেটা চেক করা, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাস 7-এর বই থেকে আমরা যেসব টপিক আমরা আমাদের 6-এর বইতে আছে বা 6-এর বইতে বিস্তারিত নেই এরকম টপিকগুলো আমরা চাইলে আমরা বাইরে যে কোনো জায়গা থেকেও পড়তে পারি। আবার যেহেতু আমাদের 7-এর বইটা থেকেই দেখা যাচ্ছে এই টপিকগুলো ভালো মতো কভার হয়ে যায়, চাইলে আমরা ক্লাস 7-এর বই থেকে এই টপিকগুলো পড়ে ফেলতে পারি। এই টপিকগুলো কি কি আমরা একটু দেখি। এখানে রয়েছে বর্গ ও বর্গমূল, ভাগ করে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি, এছাড়াও রয়েছে মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়, দশমিক ভগ্নাংশের বর্গমূল, যৌক্তিক ও অযৌক্তিক সংখ্যা। এরপর চলে যাচ্ছি আমরা আরও টপিক রয়েছে এখানে আমাদের অধ্যায় ভিত্তিক। ক্লাস 7-এর যে বইটা আছে এটাকে আমরা চেষ্টা করেছি যে যতটা সম্ভব তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে সিলেক্ট করে দেওয়ার, যাতে তোমাদের বই নিয়ে খুঁজতে না হয় টপিকগুলো। তাহলে দেখি এখানে দ্বিতীয় অধ্যায় কি আছে। এইসব টপিকগুলো আমরা পড়লে যথেষ্ট। দেখি আমরা একটু ধারাবাহিক অনুপাত, এরপর আছে অনুপাতের অনুযায়ী ভাগ, লাভ ক্ষতি। এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যদি তোমরা স্টার্ট দাও, এটার মধ্যে যদি স্টার্ট দিয়ে আমরা এখানে কি করতে পারি, এখানে যদি আমরা স্টার দেই এটাকে কয়েক হাজার স্টার দেওয়া যায়, কারণ এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এবং ভবিষ্যতেও পড়বো, সবসময় এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে কি, এরপরে আছে গতি ও সময় সম্পর্কিত সমস্যা, এরপর নৌকা ও স্রোত সম্পর্কিত সমস্যা। এটা কিন্তু অবশ্যই পড়তে হবে, এটা কিন্তু না পড়লে পারবে না। এই টপিকটা না পড়লে কিন্তু পারবে না, মনে রাখবে। এটা যদি একটু কয়েকটা ম্যাথ সলভ করো তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদের একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, এই টপিকগুলো খুবই জরুরি। এবার আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি। এবার আছে তৃতীয় অধ্যায়, পরিমাপ। এই পরিমাপের অধ্যায় থেকে আমরা যেসব টপিকগুলো পড়বো সেগুলো হলো গিয়ে দৈর্ঘ্য পরিমাপের একক, মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতি সম্পর্কিত, এরপরে ক্ষেত্রফলের পরিমাপ, এরপরে আছে ক্ষেত্রফলের সূত্র, ওজন পরিমাপ, আয়তন পরিমাপ। এইখানে আমরা প্রথম দুইটা বাদে বাকি বলা যাচ্ছে, বাকি মোটামুটি এই 4টা টপিক খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি, তাই না? আমরা আমাদের আগের ক্লাসেই 6-এর যে বই সেখানে পরিমাপ পড়ার সময় অটোমেটিক এগুলো পড়া হয়ে যায়। এই জন্য এখান থেকে আমরা ক্ষেত্রফলের পরিমাপ এবং ক্ষেত্রফল রিলেটেড যে সংজ্ঞাগুলো বা সূত্রগুলো আছে এগুলো আমরা একটু জোর দিয়ে ভালো মতো মনে রাখবো। আমরা জানি সূত্র যদি আমাদের জানা থাকে ম্যাথ করা অনেক ইজি হয়ে যায়, তাই না? এর জন্য আমরা চেষ্টা করবো যে সবসময় সূত্রগুলো খুব ভালোভাবে মনে রাখার, যেন যে কোনো ম্যাথ দেখলে আমরা বুঝতে পারি যে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করা যায়। ওকে, এরপরে আছে অধ্যায় 5, বীজগাণিতিক সূত্রাবলী ও তার প্রয়োগ। এখানে কি কি আছে আমরা একটু টপিকগুলো দেখি। এখান থেকে আমরা 3 স্টার টপিক হিসেবে রেখেছি অ্যাজ অলওয়েজ। আমরা গতবার যখন ক্লাস 6-এর বই নিয়ে আলোচনা করছিলাম তখনও তোমাদের বলেছি যে এই বীজগণিতে সরলীকরণ টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সরলীকরণ টপিকটা যেহেতু তোমাদের বইতে আছে কিন্তু খুবই কম পরিমাণে আছে, তাই না? প্র্যাকটিস হিসাবে আছে মোটামুটি, একটা অধ্যায় সম্পূর্ণ আছে, আরেকটা অধ্যায়ে সম্ভবত 5টা বা 6টা ম্যাথ আছে। তো আমরা ট্রাই করব ওগুলোর বাইরে যদি আমরা প্র্যাকটিস করতে চাই, সেই জন্য ক্লাস 7-এর বইয়ের যে সরলীকরণ পার্টটা রয়েছে এটা খুবই ভালো আছে, এখানে অনেক বেশি প্র্যাকটিস ম্যাথ পাবে তুমি করার জন্য। আচ্ছা দেখি এখানে কি কি আছে। এখানে সরলীকরণ এবং মধ্যপদ বিচ্ছেদ। এই মধ্যপদ বিচ্ছেদ কি? মিডল টার্ম আমি ক্লাস 6-এর বই আলোচনার সময় তোমাদের বলেছিলাম, এই মিডল টার্মটা বারবার বলছি আমি, তোমরা ভালো করে চেষ্টা করবে যে যতটা সম্ভব প্র্যাকটিস করার। এই মিডল টার্ম পুরোটাই প্র্যাকটিসের বিষয়। মিডল টার্ম তুমি শুধু নিয়ম জানলেই হবে না, নিয়ম জানলে তুমি পরীক্ষায় গিয়ে ঘাবড়িয়ে যেতে পারো যে কেন মিলছে না। এই জন্য আমরা করব কি, মিডল টার্মটা যতটা সম্ভব যত বেশি পারি আমরা প্র্যাকটিস করবো। মিডল টার্মের ম্যাথ যত বেশি তুমি প্র্যাকটিস করবে, সংখ্যাগুলোর সাথে পরিচয় বাড়বে তোমার, তত বেশি তুমি সহজেই বুঝতে পারবে যে কোন কোন নাম্বার দিয়ে এটাকে ডিভাইড করলে ইজি হয়। এর জন্য যত পারো মিডল টার্মের ম্যাথ প্র্যাকটিস করবে। ওকে, এরপর দেখি এছাড়াও আমাদের 1 স্টার এবং 2 স্টার টপিকের মধ্যে রয়েছে সূত্র ব্যবহার করে বর্গ নির্ণয়, এছাড়াও ভাগফল, ভাজক, গুণনীয়ক, গুণিতক, গুণফল ও অবশিষ্ট ইত্যাদি সম্পর্কে ধারণা থাকতে হবে। ওকে, এবার আমরা চলে যাব ডিরেক্ট অধ্যায় 9-তে। অধ্যায় 9-এ আছে হলো গিয়ে আমাদের ত্রিভুজ। এই ত্রিভুজ সম্পর্কে আমরা কি কি জানবো? ত্রিভুজ সম্পর্কে আমরা জানবো
যে আমাদের এখানে 3 স্টার টপিক হিসেবে আমরা রেখেছি এখানে দুটো উপপাদ্য আছে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান, আরেকটা হলো গিয়ে ত্রিভুজের একটি বাহু আরেকটির চেয়ে বড় হলে বড় বাহুর বিপরীত কোণ ছোট বাহুর বিপরীত কোণের চেয়ে বড় হবে। এইসব উপপাদ্যগুলো হয়তোবা তোমাদের ডিরেক্ট উপপাদ্য হিসেবে নাও থাকতে পারে, দেখা যেতে পারে একটা সিনারি বেসড কোশ্চেন থাকতে পারে, একটা চিত্র দিতে পারে, চিত্র দিয়ে বলতে পারে যে এই চিত্র থেকে এরকম একটা কিছু সমাধান করো বা এরকম একটা কিছু খুঁজে বের করো। সেই ক্ষেত্রে তোমরা যদি এই উপপাদ্যগুলো ভালো মতো পড়ে রাখো তাহলে তোমাদের প্রমাণগুলো অনেক সহজ হয়ে যাবে। ওকে, এবার আছে 1 স্টার এবং 2 স্টার টপিকের ভিতর রয়েছে ত্রিভুজের মধ্যমা, লম্ব, এরপর আছে হলো গিয়ে উপপাদ্য 3 এখানকার, এবং বহিকোণ ও অন্তকোণ। বহিকোণ ও অন্তকোণ 1 স্টার হলো এই টপিকগুলোর ক্লিয়ার কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা তোমাদের জরুরি। আচ্ছা, এছাড়া আমাদের রয়েছে আরও কিছু উপপাদ্য 4-এর কতগুলো পার্শিয়াল পার্ট দিয়ে দেওয়া হয়েছে, এগুলো তোমরা একটু বইটা নিয়ে পড়ে নিবে। ওকে, ঠিক আছে, আজকের মতো আমাদের সাজেশন ক্লাসটা এই পর্যন্তই থাকছে। যেভাবে তোমাদের টপিকগুলো ভাগ করে দিলাম সেভাবে তোমরা চেষ্টা করবে টপিক বাই টপিক প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো প্রস্তুতি নেওয়ার জন্য। যেহেতু তোমাদের শেষ সময়, তোমরা এই সময়টাকে যতটা সম্ভব ইউটিলাইজ করার ট্রাই করবে, তাহলে তোমরা আশা করছি খুব ভালো মতো পরীক্ষাটি দিতে পারবে। এবং তোমাদের জন্য একটি শেষ কথা বলে আমি শেষ করছি যে প্রশিক্ষণ যত কঠিন হয় যুদ্ধ ততই সহজ হয়। এর জন্য তোমরা প্রশিক্ষণের সময়টাকে খুব ভালো মতো কাজে লাগাবে এবং তোমাদের এই প্রশিক্ষণটা সহজ করার জন্য আমরা আইক্যান একাডেমি সবসময় তোমাদের পাশে আছি।